ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। প্রধান জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা সহ মিনায় নিহতদের জন্য দোয়া। দুর্ঘটনার মধ্যে পড়ে নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় পশু কোরবানি। ঈদ মোবারক। ঈদ মোবারক। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানি শেষে পাড়ায় পাড়ায় চলছে মৌসুমী ব্যবসায়ীদের চামড়া কেনাবেচা। প্রস্তুত পাইকারি চামড়ার আড়তদাররাও। রাজধানীতে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে অনেকেই করেননি পশু কোরবানি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুব্যবস্থা না থাকার অভিযোগ। কোরবানির বর্জ্যে রাজধানীর অলিগলি সহ প্রধান সড়কের বেহাল দশা। কিছুক্ষণের মধ্যে সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। নাশকতার জন্য দায়রা জনগণের শত্রু। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। এবং লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে বেগম জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশৃঙ্খলা। আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মোনাজাতে দেশের শান্তি ও উন্নয়ন কামনা সহ মিনায় নিহত হাজীদের আত্মার শান্তি কামনা করা হয়। শেখ জায়েদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাফিন জাহিদ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকেন মুসল্লিরা। শুক্রবার সকাল ৭টায় খুলে দেয়া হয় জাতীয় ঈদগাহ মাঠের সব গেট। সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৭:৩০ থেকেই ঈদুল আজহার তাৎপর্য নিয়ে আলোচনা শুরু করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মোহাম্মদ মিজানুর রহমান। তিনিই প্রধান জামাতের ইমামতি করেন। অন্যবারের মতো এবারও প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহিলাদের জন্যও ছিল আলাদা নামাজের ব্যবস্থা। এ সময় মোনাজাতে দেশের শান্তি ও উন্নয়নে, জনগণের কল্যাণ এবং সমগ্র জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধ কামনায় দোয়া করা হয়। নামাজ শেষ হতেই সব ভেদাভেদ ভুলে একে অন্যের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ভাগাভাগি করেন ঈদ আনন্দ। সেই সাথে সবার প্রত্যাশা থাকে ঈদ যেন বয়ে আনে সবার জীবনে আনন্দের ছোঁয়া। ভাইয়ের সঙ্গে আসছি, বাবার সঙ্গে আসছি, নামাজ পড়া হয়ে গেছে। কুরবানি করার মাধ্যমে আমরা আমাদের মুসলিম জাতি, আমাদের মুসলমানরা মনের যে পশু, মনের যে দুষ্ট চিন্তা, কুটিলতা, সেটাকে আমরা ধ্বংস করতে চাই। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করা ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতার একটি। সামর্থ্যবান প্রতিটি মুসলমানের জন্য ঈদুল আজহায় পশু কোরবানি করা ফরজ হলেও এই আনন্দ থেকে যেন বাদ না পড়েন কোনো দরিদ্র কিংবা দুস্থ, এমনটাই প্রত্যয় ছিল নামাজে অংশগ্রহণ করা প্রতিটি মুসলমানের। জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের নামাজের পরই শুরু হয় পশু কোরবানি। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলমানরা বিভিন্ন পশু কোরবানি করেন। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের নামাজ শেষে আদায় শেষে কোরবানির জন্য কেনা পশুগুলোকে পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয় জবাইয়ের জন্য। এরপর নগরবাসী পশু কোরবানি করেন। এবছর প্রথমবারের মতো ঈদুল আজহা উপলক্ষে এলজিআরডি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজধানীতে ৫৩৪টি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু করে আগামী ৩ দিন মুসলমানরা পশু কোরবানি করবেন।
ট্যানারি মালিকদের বেঁধে দেয়া দরদামের তোয়াক্কা না করে কোরবানির পশুর চামড়া কিনছেন মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া কিনে সেগুলো নিয়ে যাচ্ছেন বড় পাইকারি চামড়ার বাজারে। সকালে পশু কোরবানির পর থেকেই রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় মৌসুমী ব্যবসায়ীদের চামড়া কেনাবেচা করতে দেখা যায়। বেলা বাড়ার পরপরই বিভিন্ন পরিবহনে করে পোস্তায় চামড়া নিয়ে যান তারা। অন্যদিকে চামড়া কেনা এবং লবণজাত করে সংরক্ষণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন পোস্তার আড়তদাররা। একইভাবে রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকা এবং সায়েন্স ল্যাব মোড়েও চামড়া নিয়ে ভিড় করছেন মৌসুমী ব্যবসায়ীরা। কোনো ব্যবসায়ী বর্গফুট হিসেবে নির্ধারিত দামে চামড়া না কিনে ছোট বড় মাঝারি আকারের ভিত্তিতে কিনছেন। তবে পাইকারদের কাছে বিক্রির সময় কেনা দামও না পাওয়ার কথা জানান অনেক ব্যবসায়ী। আমাদের পরে যারা কিনবে তারা একটা আইডিয়া দিয়ে গেছে যে তোমরা 1100 টাকা বা 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত চামড়া কিনবা, বিভিন্ন সাইজে বিভিন্ন টাকা ভাগ করা। সাইবেরাদার এলাকা ছোট বড় সবাই মিলা চামড়া কিনতেছিলাম। এবারকার চামড়ার বিজনেসটা বেশি একটা সুবিধার না। 1300 টাকা, 1500 টাকা, আর বিক্রি রেট আপনি দেখা গেছে 2000 2200 টাকা করে কিনছি। এখন চামড়া যাদের কাছে বিক্রি করতে চাইতেছি আমাদের থেকে কিনতে চাইতেছে 1900 টাকা বা 2000 টাকা। সরকার দিয়েছিল 55 থেকে 60 টাকা, এখন তো আমাদের 70 থেকে 80 টাকা খরিদ পড়তেছে কাঁচা অবস্থায়। এখন তো আমরা কিনা পারতেছি না চামড়া। আমাদের যে চামড়া 1500 টাকা কিনতে হবে, তারা কিনে আসছে 2200 টাকা। দর্শক, পশু কোরবানির পর চামড়া সংগ্রহ করছেন মৌসুমী ব্যবসায়ী আড়তদাররা। পশুর চামড়া কেনাবেচার খবর জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রয়েছেন ওমর ফারুক, পোস্তা এলাকায় রয়েছেন সানবীর রুপল এবং চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীতে রয়েছেন কমল দে। চামড়া কেনাবেচার খবর জানতে আমরা প্রথমেই চলে যাচ্ছি ওমরের কাছে। ওমর, এজি বেলা যত বাড়ছে ততই কোরবানির পশুর যে চামড়ার হাট, সেই হাট কেনা বেচাও তত জমজমাট হয়ে উঠছে। আপনি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে এখানে যারা বিভিন্ন অলি গলি থেকে পাড়া মহল্লা থেকে চামড়া নিয়ে এসেছিলেন, তারা এখানে চামড়া নিয়ে এসেছেন এবং সেগুলো আসলে এখানে এই সায়েন্স ল্যাবরেটরির মোড়ে যে চামড়ার যেই হাট বসেছে সেখানে তারা বিক্রির চেষ্টা করছেন এবং এখানে বিভিন্ন যে ট্যানারির মালিক ছাড়াও বিভিন্ন যারা মাঝারি আকারের যারা ব্যবসা করেন তারাও এখানে জড়ো হয়েছেন, তারাও এখানে চামড়া কিনছেন। কিন্তু এখানে চামড়া ক্রেতা এবং বিক্রেতা কেউই আসলে যেই দাম উঠেছে এবং যেই দামে কেনা হচ্ছে এবং বেচা হচ্ছে তাতে কেউ সন্তুষ্ট নয়। এই যে আপনি আরও জানেন যে এই চামড়ার মৌসুম শুরু হওয়ার আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এবার বিশেষ করে মৌসুমি যারা চামড়ার ব্যবসায়ী তাদের হাতে যেন বাজার চলে না যায় সেই দিকে খেয়াল রাখা হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে যেটি দেখছি সেটি হচ্ছে যে এখানে যারা চামড়া নিয়ে এসেছেন তারা বেশিরভাগই হচ্ছে এই মৌসুমি ব্যবসায়ী এবং এখানে যারা কিনছেন তারা বলছেন যে এই মৌসুমি ব্যবসায়ীরা একেবারে মাঠ পর্যায় থেকে বেশি দামে কেনার কারণে এরই মধ্যেই চামড়ার বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো এই মুহূর্তে আমাদের মাঝে এখানে আছেন যিনি এখানে এই সায়েন্স ল্যাবের মোড়ে চামড়া কিনছেন, তার সাথে আমরা কথা বলবো যে এখন পর্যন্ত আপনি কত চামড়া কিনতে পেরেছেন এবং আপনার টার্গেট কত এবং দাম আসলে কেমন উঠেছে এবার। আমরা সকালবেলা যে ছিল আমাদের 2100 টাকা, আমি বলছি একবার 2100 টাকা আমার চামড়া কিনছি। বর্তমানে বাজার দিন বাড়ার সাথে সাথে দাম কমতেছে, কারণ আমাদের ট্যানারিওয়ালারা চামড়া কিনতেছে না। এবার এখন আমরা 1500-1400-র মধ্যে চামড়া নিতেছি। বেলা আমি পর্যন্ত 500-র কাছাকাছি কিনছি, 1500-1400-র মধ্যে কিনছি। হয়তো মালের দাম আরও পড়ে যাবে, সন্ধ্যার পর হয়তো মালের দাম আরও পড়ে যাবে। এখন কিছু মৌসুমি ব্যবসায়ী আছে, ওরা মালের দাম বাড়ায় কিনতেছে, এই জন্য বাজার একটু বাড়তি। সন্ধ্যার পর হয়তো মালের দাম এই রেট থাকবে না। জি, আপনি শুনলেন যে এখানে যে অ্যাভারেজ বা গড়ে যেই দাম সেটি উনি বললেন যে 1400 থেকে 1500। তবে কোনো চামড়া যেগুলির আকার অনেক বড় সেগুলি আমরা 3000-3200 টাকায়ও আমরা বিক্রি হতে দেখেছি। এই সায়েন্স ল্যাবের মোড়ে এই ছিল আমার কাছে আমাদের রিপোর্টার সানবীর রুপল আছেন পোস্তায়, যেখানে চামড়ার সবচাইতে বড় বাজার বসে। সেইখানকার চামড়ার বেচা কেনার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ওমর ফারুক। আপনি জানেন যে এই পোস্তা এলাকায় সারা দেশ থেকে কিন্তু চামড়া, বিশেষ করে কুরবানির মৌসুমে সারা দেশ থেকে চামড়া এসে এখানে জমা হয় এবং এখান থেকে চামড়াগুলো ট্যানারিতে প্রক্রিয়াজাত করে তারপরে নেওয়া হয়। তো এখন সকালবেলা থেকে চামড়া খুব একটা না আসলেও এখন যতই বেলা বাড়ছে ততই কিন্তু আস্তে আস্তে এখানে বিক্রেতারা ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনের দিকে বিভিন্ন রিক্সা, ভ্যান বা ট্রাকে করে মানুষজন বিভিন্ন এলাকা
থেকে চামড়া এনে এখানে জড়ো করছেন এবং ক্রেতা যারা আছেন এখানের ব্যবসায়ীরা তারা কিন্তু এখানে দাম দর কষেই তারা কেনার চেষ্টা করছেন। তবে একটি কথা জানিয়ে রাখি যে নির্ধারিত যে দাম দেয়া ছিল, কয়েকটি অ্যাসোসিয়েশন মিলে যে দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে, অর্থাৎ ঢাকার মধ্যে যে চামড়া সেই চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল 50 থেকে 55 টাকা প্রতি বর্গফুট এবং খাসির চামড়ার 20 থেকে 22 টাকা প্রতি বর্গফুট। তবে অনেক বিক্রেতাই বলছেন যে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে সেই দামে তারা এখনো পর্যন্ত চামড়া কিনতে পারছেন না। তবে ঢাকার বাইরের চামড়া এখনো আসা শুরু করে, ঢাকার বাইরের চামড়ার হয়তো আজকে বিকেল বা সন্ধ্যার পরের দিকে আস্তে আস্তে আসতে শুরু করবে এখানে এবং তারপরে হয়তো সেখানকার চামড়ার যে ঢাকার বাইরের চামড়ার দরদামটা তারা হয়তো বুঝতে পারবেন। তো ক্রেতারা যে এখানে যারা বিক্রি করতে আসছেন তারা বলছেন যে তাদের পাড়া মহল্লা থেকে বিভিন্ন সময় যারা চামড়া কিনছেন তারা একটু বেশি দামে কিনতে হচ্ছে, যার ফলে তারা এখানে এসে তাদের একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এরকম একটি অবস্থার মধ্যে থেকে এই পোস্টার চামড়ার বাজার এখন কিন্তু জমে উঠেছে বলা যায়। তো আস্তে আস্তে যতই সময় গড়াবে ততই ঢাকা এবং ঢাকার আশপাশের অঞ্চল থেকে চামড়া যখন আসতে শুরু করবে তখন আরো বেশি পরিমাণ চামড়া এসে এখানে গোডাউনে জমা হবে। তবে এই এলাকাটি অন্যান্য বছরে যে জ্যাম লেগে থাকে দেখতে পাই, তবে এখনো পর্যন্ত কিন্তু সেই রকম পরিস্থিতি লক্ষ্য করিনি, কারণ সাথে সাথে চামড়া যারা কিনছেন তারা তাদের গোডাউনে স্থানান্তর করার ফলে এখানে খুব একটি যানজট এখনো তৈরি হয়নি। তো যেহেতু 12 ঘন্টা বা তার খুব যত দ্রুত সম্ভব এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করতে হয়, তাই তারা তাড়াতাড়ি গোডাউনে নিয়ে গিয়ে চামড়া এর মধ্যে প্রক্রিয়াজাত করা আর প্রক্রিয়া শুরু করতে চলেছে। তো বিক্রেতারা বলছেন যে যতই সময় করাবে তখন যদি তারা ভালো দামে চামড়া বিক্রি করতে পারেন, চামড়া কিনতে পারেন, তাহলে হয়তো চামড়া ভালো দামে বিক্রিও করতে পারবেন। তো এখনো পর্যন্ত এই ছিল পোস্টার চামড়ার বাজারের অবস্থা। তো এখন চলে যাচ্ছে চট্টগ্রামে আমাদের রিপোর্টার কমল দে, তিনি আছেন সেখানকার চামড়ার খবরাখবর নিয়ে তার কাছে। ধন্যবাদ রূপল। আপনি যা বলছিলেন, চরম অস্থিরতা এবং মধ্যস্বত্বভোগীদের কাজসাজের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে চামড়া কেনাবেচা। অর্থাৎ ঢাকা থেকে ট্যানারি মালিকরা যে দর নির্ধারণ করে দিয়েছিল প্রতি বর্গফুট 40 থেকে 45 টাকা, সেটি সকালে অতিক্রম করে চলে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত চট্টগ্রামে প্রতিটি চামড়া বিক্রি হচ্ছে প্রায় 1,500 থেকে 2,000 টাকা ধরে। অর্থাৎ যে চামড়াটা তো পর্যায়ক্রমে গিয়ে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত পৌঁছাবে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। আপনি জানেন যে ব্যবসায়ীদের ট্যানারি মালিকদের পক্ষ থেকে যে চামড়ার দর নির্ধারণ করা হয়েছিল তার দাম ছিল মাত্র 700 থেকে 800 টাকা, কিন্তু এখন পর্যন্ত যে সকাল থেকে আমরা দেখেছি সে চামড়ার দাম অতিক্রম করেছিল। অর্থাৎ এখন প্রতিটি চামড়া বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা ধরে। আমরা দুপুরবেলা দেখেছিলাম এই চামড়া বিক্রি হয়েছিল 1200 থেকে 1300 টাকা ধরে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে চামড়ার দাম ততই বাড়ছে। এক্ষেত্রে যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে কোনো ক্রমে তারা হয়তো 2000 বা 2200 টাকা দামের বেশি দামে তারা চামড়া কিনবেন না। আপনি জানেন চট্টগ্রামে একটি ঐতিহ্য রয়েছে বড় সাইজের গরু কোরবানি দেওয়া, সেই অনুযায়ী এখানে চামড়ার দামও রাখা হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ প্রতিটি চামড়ার দাম রাখা হচ্ছে এখানে এখন পর্যন্ত 2200 থেকে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। এই নগরের বিভিন্ন স্থান থেকে যেসব চামড়া সংগ্রহিত করা হয়েছিল সেসব চামড়া এখন নিয়ে আসা হয়েছে এই চৌমোহনীর এলাকায়, এবং এরপর এখানে যারা আসেন মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা এই চামড়া কিনে নেবেন। এরপরে চামড়া চলে যাবে নগরী আতুরা ডিপো এলাকায়, যে আতুরা ডিপো রয়েছে সেখানে, এবং ওইখানে মূলত এর চামড়াগুলো প্রক্রিয়াজাত করা হবে। এখন পর্যন্ত যে রেট দেখা যাচ্ছে, অর্থাৎ ঘর বাড়ি থেকে যেসব চামড়া মৌসুমী ক্রেতারা কিনেছিল 700 থেকে 800 টাকা, এরপরে এসে চামড়া কয়েক হাত বদল হয়ে যাওয়ার পরে কিন্তু এই চামড়া এখন বলা হচ্ছে 1200 অর্থাৎ 1800 থেকে 2000 টাকা পর্যন্ত চামড়া দাম বেকানো হচ্ছে। এক্ষেত্রে যারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন তারা 2000 টাকার বেশি দামে চামড়া কিনবে না। অপরদিকে যারা এলাকা থেকে আসেন তারা বলছেন তারা এইসব চামড়া কিনেছেন মূলত 1700 থেকে 1800 টাকা ধরে। অর্থাৎ একটি চরম অস্থিরতার মধ্যে দিয়ে শুরু হলো এই চামড়ার কেনাবেচা। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামে চামড়া কেনাবেচা সর্বশেষ। দর্শক, পশু কোরবানির পর এখন চামড়া সংগ্রহ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। আর পশু চামড়া কেনাবেচার খবর জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে ওমর ফারুক, পোস্তা থেকে সানবীর রূপল এবং চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। তারা যেমনটা জানাচ্ছিলেন যে ট্যানারি ব্যবসায়ীরা যেভাবে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিলেন সেভাবে বেচা কেনা হচ্ছে না। ছোট, বড় এবং মাঝারি আকারের চামড়ার ভিত্তিতেই চামড়া কেনাবেচা চলছে। জায়গা নির্ধারণ করা থাকলেও ঢাকার 2 সিটিতে কম সংখ্যক লোকই পশু কোরবানি করেছেন। সেখানে মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা, পর্যাপ্ত লোকবল ও যানবাহনের ব্যবস্থা থাকলে আরো বেশি সাড়া পাওয়া যেত বলে দাবি নগরবাসীর। তবে প্রথমবারের মতো নেওয়া উদ্যোগে অনেকেই সচেতন হয়েছেন বলে মন্তব্য নগর কর্তৃপক্ষের। মিজানুর রহমান খবিরের রিপোর্ট।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন পশু কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে 535টি। দক্ষিণের 327টি জায়গার মধ্যে কয়েকটি মাঠ ও পার্ক থাকলেও বেশিরভাগ কোরবানি হয়েছে রাস্তার ওপর। দুই একটি জায়গা ছাড়া অন্য সব নির্দিষ্ট জায়গাতে হাতে গোনা কয়েকটি পশু কোরবানি করতে দেখা যায়। এটা অনেক ভালো হচ্ছে এবং নতুন অবস্থায় অনেকে দূরের জন্য দিতে পারতেছে না। এটা যদি কন্টিনিউ হয় তাহলে আমার মনে হয় এই ধরনের ময়লা আবর্জনা স্তূপ এই অবস্থাটা মিসম্যানেজমেন্টটা কম হবে। পুরান ঢাকায় রাস্তা ও গলি শুরু হয় মাংস পরিবহনের সুবিধার্থে কিছু রাস্তা পশু কোরবানির জন্য নির্দিষ্ট করে দেয় কর্তৃপক্ষ। তবুও সেখানে না গিয়ে বাসার কাছেই কোরবানি করেছেন অনেকেই। ঢাকা উত্তরে 208টি জায়গা নির্ধারণ করা থাকলেও অধিকাংশ লোকই যাননি সেখানে। পর্যাপ্ত সুবিধা পেলে নির্দিষ্ট জায়গাতে পশু কোরবানি দেওয়া সম্ভব হতো বলে দাবি অনেকের। একটু সুবিধা অসুবিধা কি ওই যে মনে করেন এই যে মাংস এগুলো নিয়ে যাইতে খুব সমস্যা। সিটি কর্পোরেশনের ব্যাগটা একটু বড় হলে ভালো হতো। বারবার মাংস টানা হিস্ট্রা হচ্ছে ছায়ার জন্য, এটা আমাদের একটু সমস্যা হয়। বাসাটা দূরে, মাংসটা কেটে ওই বাসায় নেওয়া তো ঝামেলা না। ঈদের বেশ আগে থেকেই এ বিষয়ে চলে প্রচারণা। প্রথমবারের মতো পশু কোরবানি করার এই নিয়ম চালু হলেও কাউকে বাধ্য করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের। প্রথমবারের মতো যেটুকু আসছে মানুষজন সারা দিয়েছে, আস্তে আস্তে এরা আরো অভ্যস্ত হবে। 100% সফলতা প্রথমবারে পাওয়া যায় না। আমরা মোটামুটি 60 থেকে 70% সফলতা পেয়েছি এবং আশা করি আমরা যদি প্রচার প্রচারণার মাধ্যমে মানুষ সচেতন হয়, এটা আমরা আর পরবর্তীতে আমরা 100% সফলতায় চলে আসবো। এবছরের অভিজ্ঞতা ও ঘাটতি বিবেচনা করে পরবর্তীতে আরও সুযোগ সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার জনপ্রতিনিধিদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্যে রাজধানীর বিভিন্ন অলিগলি সহ সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 36 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘোষণা দেওয়া হলেও আনুষ্ঠানিক কার্যক্রম দুপুরের পর শুরু হওয়ার কথা রয়েছে। 2 সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গায় কোরবানির অনুরোধ করা হলেও বেশিরভাগ নগরবাসী নিজস্ব জায়গায় পশু জবাই করেছেন। এতে নগরীর অলিগলিতে বর্জ্য যেমন পড়েছে, তেমনি রক্ত পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রধান সড়কগুলো। এদিকে ঢাকা উত্তরের মেয়র উত্তরার একটি গরুর হাট থেকে ও দক্ষিণের মেয়র ধোলাইখালের একটি মাঠ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করবেন। দর্শক, পরিচ্ছন্নতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর রামপুরায় আছেন রিপোর্টার জাফর সাদিক, সিলেট নগরীর রিকাবি বাজারে আছেন আব্দুল আহাদ এবং খুলনার পিটিআই মোড়ে আছেন তরিকুল ইসলাম। আমরা প্রথমে চলে যাচ্ছি জাফরের কাছে। জাফর, মৌটুসী, আপনি যেমনটি বলছিলেন আমি রাজধানীর রামপুর এলাকায় আছি। তো সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বেরিয়েছি, বিশেষ করে রাজধানীর হাতিরপুল, জিগাতলা, মোহাম্মদপুর, মালিবাগ, রামপুরা সহ মিরপুর এলাকায় আমি ঘুরে এসেছি। তো যেটি দেখেছি যে মানুষজন কিন্তু আসলে কোরবানি দিচ্ছেন এবং সেই কোরবানির পশুগুলো আসলে তাদের ঘরের সামনে তারা কোরবানিগুলো অধিকাংশ করেছেন। তো এর পরবর্তীতে বর্জ্য অপসারণের যে বিষয়টি আসে সেটি আমরা যেটি দেখলাম যে স্থানীয়ভাবে যারা লোকজন আছেন তারা কিন্তু তাদের নিজেদের উদ্যোগে প্রাথমিকভাবে সেই বর্জ্যগুলো অপসারণ করছেন এবং এর পরবর্তীতে সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছেন, বিশেষ করে সিটি কর্পোরেশন যারা সুইপার আছেন, তাদেরকে দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বর্জ্যগুলো সংগ্রহ করে প্রধান সড়কের পাশের যে বর্জ্যের ডাস্টবিনগুলো আছে সেখানে নিয়ে তারা সেগুলো ফেলছেন এবং কিছুক্ষণ পর পরে সিটি কর্পোরেশনের গাড়িগুলো সেখান থেকে বর্জ্য সংগ্রহ করছে। তো মৌসুমী, একটি বিষয় আপনাকে মোটরসে একটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, সেটি হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার যে দিকটি বলা হয়েছিল যে 48 ঘন্টার মধ্যে বর্জ্যগুলো পরিষ্কার করা হবে, তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হচ্ছে যে এখনো খানিকটা দুর্বলতা রয়ে গেছে। কারণ প্রধান সড়কের পাশের বর্জ্যগুলো মোটামুটি অপসারণ করা সম্ভব হলেও এখনো কিন্তু অলিতে গলিতে বিভিন্ন জায়গায় যে বর্জ্যগুলো আছে সেগুলো এখনো পরিষ্কার করা সম্ভব হয়নি। তো সবকিছু মিলিয়ে আসলে 48 ঘন্টার পর আমরা বুঝতে পারবো যে বর্জ্যগুলো কতটুকু অপসারণ করা সম্ভব হলো। সিটি কর্পোরেশনের প্রায় 13,000 কর্মচারী কিন্তু এই বর্জ্য অপসারণের জন্য নিয়োজিত আছেন, সিটি কর্পোরেশন আমাদেরকে যেমনটি জানিয়েছে। তো সেই দিক থেকে বিবেচনা করে আসলে এই বর্জ্য কতক্ষণে সরানো সম্ভব হবে সেটি আসলে সময়ের ব্যাপার এবং সেই বিষয়টি নির্ধারণ করবে সময়টা শেষ হওয়ার পর যে ঠিক কতখানি বর্জ্য অপসারণ করা সম্ভব হলো। তবে গতবারের মতো এবার কিন্তু আমরা আসলে দেখিনি যে ঠিক সেভাবে করে রাস্তার মোড়গুলোতে ব্লিচিং পাউডার ছেটানো হচ্ছে এবং সিটি কর্পোরেশনের যেই পানিবাহী যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত রাস্তার মোড়গুলো কিন্তু পরিষ্কার করতে পারেনি। তো সবকিছু মিলিয়ে বর্জ্যের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেখছি সেটি অনেকটাই ধীর গতিতে শুরু হলেও
আশা করা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বর্জ্যগুলো সিটি কর্পোরেশন সরিয়ে ফেলবে এবং সেখান থেকে মূলত নাগরিকদের যেই ভোগান্তি সেই ভোগান্তি থেকে নাগরিকরা হয়তো মুক্তি পাবেন। তো মোটু সেই মুহূর্তে সিলেটে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, আমরা তার কাছে চলে যাচ্ছি সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে। ঢাকার মতো সিলেটের একই অবস্থা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সিলেটের আসলে জোরে সোরেই পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের রিকাবি বাজার এলাকায়, এবং এই রিকাবি বাজার পয়েন্টে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তারা পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছেন। আপনি আসলে যেটা দেখতে পাচ্ছেন যে তারা এই রাস্তায় রাস্তায় পানি ছিটাচ্ছেন এবং ব্লিচিং পাউডার দিয়ে তারা সড়কগুলো পরিষ্কার করছেন। তো আমি কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী, তার সাথে তিনি বলেছেন যে এখন পর্যন্ত নগরীর প্রায় 90 এলাকা তারা পরিষ্কার করে ফেলেছেন এবং 10 যে বাকি 10 রয়েছে তারা হয়তো আরো 1 ঘন্টার মধ্যে হয়তো তারা পুরা নগরী তারা পরিষ্কার করে ফেলবেন, এমনটি বলেছেন যে সিটি কর্পোরেশন যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা। তো আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি যে সিলেটে মূলত মানুষ রাস্তাঘাটে কম কুরবানি দেয়, যারা কুরবানি দিয়েছে বেশিরভাগই তাদের বাসা বাড়িতে এবং পাড়া মহল্লার রাস্তায় তারা কুরবানি দিয়েছে, যে কারণে রাস্তাঘাটে হয়তো পরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তা আমরা খুব কমই দেখতে পাচ্ছি। কিন্তু এই যে রিকাবি বাজার যে এলাকা, এখানে মূলত এই যে নগরীর যে বিভিন্ন এলাকার ময়লা আবর্জনা এই জায়গায় এনে ফেলা হয় এবং এই আবর্জনাগুলো এখন পরিষ্কার করছেন সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মী তারা। এবং আমি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে এই পরিচ্ছন্ন কর্মী গতকাল রাত থেকে তারা এই কার্যক্রম শুরু করেছেন এবং এখনো পর্যন্ত চলছে, এবং তারা যেটা বলেছেন যে আগামীকাল রাত পর্যন্ত তাদের এই কার্যক্রম তারা চালিয়ে যাবেন। এবং নগরীর যে 27টি ওয়ার্ড রয়েছে, এই 27টি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে 4 জন করে, এবং সব মিলিয়ে নগরীতে প্রায় 10টি টিম এভাবে কাজ করছে এবং এই 10টি টিমে প্রায় 5 শতাধিক পরিচ্ছন্ন কর্মী রয়েছেন, তারা নগরীর পরিচ্ছন্নতার কাজে তারা ব্যস্ত রয়েছেন। এবং আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে তাদের এই 3 দিনের ছুটি তাদের বাতিল করা হয়েছে এবং তারা সব ধরনের আসলে আপ্রাণ চেষ্টা করছেন নগরীকে পরিষ্কার করার জন্য, এবং যেটি চলছেও যে ইতোমধ্যে। এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে নগরীর যেসব এলাকায় যে পশুর হাট বসেছিল সেই হাটগুলো ইতোমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছেন এই পরিচ্ছন্ন কর্মীরা, এবং যে পাড়া মহল্লায় যে মানুষ যেখানে কুরবানি দিয়েছিল সেগুলো ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। তো আমার কাছে সিলেটের যে এই পরিচ্ছন্নতার এই ছিল সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী তরিকুল, আমরা তার কাছে যাব যে খুলনার পরিস্থিতি জানার জন্য। তরিকুল। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ একটি স্থান পিটিআই মোড়ের যে সেকেন্ডারি ডিসপোজাল পয়েন্ট সিটি কর্পোরেশনের, সেখানে অবস্থান করছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের যে ময়লাবাহী যে ট্রাকগুলো, সেই ট্রাকগুলো পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে এবং তারা এই মুহূর্তে সেকেন্ডারি ডিসপোজাল পয়েন্ট থেকে ময়লা কালেক্ট করছে এবং এগুলো পর্যায়ক্রমে তারা রাজবাদ নামক যে স্থানটি রয়েছে সেখানে তারা পৌঁছে দিবে। তো আমরা আগে দেখিয়েছিলাম যে সিটি কর্পোরেশন 12টা থেকে তাদের কুরবানির বর্জ্য অপসারণের যে কাজগুলো সেগুলো তারা শুরু করেছে এবং প্রতিটি সড়কের 2 পাশে তারা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছে, পাশাপাশি স্যাভলন মিশ্রিত যে পানি সেই পানিও ছিটিয়ে দিচ্ছে তারা। এবং এই কাজে তাদের 580 জন পরিচ্ছন্ন কর্মী সিটি কর্পোরেশনের তারা কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে সিটি কর্পোরেশন সূত্রে জানিয়েছেন। এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে 36 ঘন্টার মধ্যে তারা নগরীর 31টি ওয়ার্ড থেকে পর্যায়ক্রমে তারা ময়লা কোরবানির পশুর যে বর্জ্য সে বর্জ্য অপসারণ করবে এবং শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য তারা সর্বাত্মকভাবে তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাজ চলছে, তবে অলিতে গলিতে যেখানে সরু গলি সেসব জায়গায় কিন্তু ড্রেনে এখনো পর্যন্ত ময়লা নেওয়ার কাজ শুরু হয়নি এবং সেখান থেকে আমরা গরুর বর্জ্য যেগুলো আমরা সেখানে এখনো পড়ে থাকতে দেখেছি। কিছুক্ষণ আগে আমরা নগরীর বিভিন্ন জায়গায় ঘুরে এই দৃশ্য আমরা দেখেছি। তবে এই মুহূর্তে কিন্তু নগরীর পরিচ্ছন্নতার কাজ চলছে। তো মৌটুসি, আমার কাছে এই ছিল খুলনার সিটি কর্পোরেশন এলাকার কোরবানির বর্জ্য অপসারণের কাজের সর্বশেষ খবর।
দর্শক, কোরবানির পর এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে শুরু হয়ে গেছে বর্জ্য অপসারণের কার্যক্রম। আর পরিচ্ছন্নতার খবর জানাতে রাজধানীর রামপুরা থেকে জাফর সাদিক, সিলেটের রিকাবি বাজার থেকে আব্দুল আহাদ এবং খুলনার পিটিআই মোড় থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। দর্শক, এই যখন ঢাকা, খুলনা ও সিলেটের চিত্র, ঠিক তখনই বিপরীত চিত্র দেখা গেছে বরিশাল নগরীতে। নিজ উদ্যোগে শহর এবং শহরের বাইরের প্রায় সব বর্জ্য পরিষ্কার করে ফেলেছেন নগরবাসী। এই মুহূর্তে শহরের বগুড়া রোডে আছেন ফিরদাউস সোহাগ, সরাসরি চলে যাব তার কাছে। সোহাগ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায়, যেখানে প্রতি বছর এই টাইমে কিন্তু বর্জ্যতে ভরা থাকে। এই বছরের চিত্রটি কিন্তু একটু ভিন্ন। এবার আমরা যেটা দেখেছি যে বরিশাল নগরীর কিন্তু বিভিন্ন জায়গায় আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি যে কোথায় বর্জ্য আছে। একটু আমি যদি দেখাই, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে কিন্তু বর্জ্য নাই। অন্যান্য বছর প্রতি বছর এই জায়গাটিতে বর্জ্যে ভরে মানে একেবারেই ভরপুর থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে নগরীটি কিন্তু একেবারে পরিচ্ছন্ন হয়ে আছে। আমরা কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমারের সাথে। উনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে ওনারা বর্জ্য ব্যবস্থাপনার জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন এবং 15 দিন আগে থেকে তারা এই ব্যাপারে প্রচারণা চালিয়েছেন। 2500 ব্যাগ বিতরণ করেছেন। 100টি স্থান নির্ধারণ করেছিলেন যেসব জায়গায় আসলে কোরবানি করার জন্য। সেসব জায়গায় আমরা যেটা দেখেছি যে সব জায়গায় কিন্তু কোরবানি করা সম্ভব হয়নি। আমরা কিন্তু বহু জায়গায় দেখেছি যেখানে পানি ছিল, যে কারণে সেসব জায়গায় কোরবানি করতে পারেনি। তারা রাস্তার উপরে কোরবানি করেছেন। কিন্তু জনগণের সাথে কথা বলেছি, তারা কোরবানি করলেও সেই জায়গাটি তাদের মধ্যে সচেতনতা তৈরি হওয়ার কারণে তারা নিজেরাই কিন্তু পরিষ্কার করে ফেলেছেন। এছাড়া আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি যে সিটি কর্পোরেশনের কর্মচারীরা কিন্তু 600 লেবার নিয়ে আজকে নেমেছেন দুপুরের পর থেকে। এছাড়া যারা 21টি ট্রাক, ভ্যান, 100টি ট্রলি, 150টি, এইভাবে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সকাল থেকে তারা এক ধরনের তৈরি ছিলেন কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়, এবং মনে হচ্ছে যে তারা সফল হয়েছেন। এই ছিল মোটামুটি বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার এবং কুরবানি পরবর্তী খবরাখবর। মৌটুসী। দর্শক, বরিশালের নিজ উদ্যোগে শহর এবং শহরের বাইরের প্রায় সব বর্জ্য পরিষ্কার করে ফেলেছেন নগরবাসী। আর এই খবর জানাতে আমাদের সঙ্গে বরিশালের বগুড়া রোড থেকে যোগ দিয়েছিলেন ফিরদাউস সোহাগ। দুপুরের সময় আরো থাকছে। মিনায় 717 হাজি নিহতের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ সৌদি সরকারের। অব্যবস্থাপনাকে দায়ী করে বিশ্ব নেতাদের গভীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে মুখাপেক্ষী না হয়েও বাংলাদেশ উন্নত দেশ হতে পারে, তবে তার জন্য চাই আত্মবিশ্বাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, নাশকতার জন্য যারা দায়ী তারা কখনোই জনগণের বন্ধু নয়, বরং শত্রু। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় হলো সেখানে। নিউ ইয়র্কের একটি হোটেলে এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর এ কে মোমেন। জাতীয় সংসদের স্পিকার, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডক্টর দীপু মনি, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশই একমাত্র দেশ যারা পেয়েছে প্রত্যেকটা ডেভেলপমেন্ট গোল, সেখানে তা বাংলাদেশের অর্জন। এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা অর্জন এবং এর পরবর্তী পদক্ষেপ আমাদের কি গ্রহণ করা হবে এবং কিভাবে আমরা সেই অর্জনগুলিকে স্থায়ী করব, এ ব্যাপারেই আগামীকাল আলোচনা এবং সেই সুনির্দিষ্ট ভাবে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব। 2030 সালের মধ্যে আমরা এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলগুলি সেটা বাস্তবায়ন করা হবে। তো বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে, আগামীতেও ইনশাআল্লাহ বাংলাদেশ সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোরবানি দেয়া 5টি খাসির মাংস দিয়ে আপ্যায়ন করা হয় অনুষ্ঠানে আগত অতিথিদের। প্রধানমন্ত্রীর এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রতিবারের মতো এবারেও ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে ফল, মিষ্টি এবং ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে শ্যামলীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন টাওয়ারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহার পেয়ে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকাল 10টায় বঙ্গভবনে বিদেশি কূটনীতিক, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি দেশবাসী সহ বিশ্বের সব মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের হইচই আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন। এ সময় তিনি বলেন, সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার ঈদের দিন পূর্ব লন্ডনের ফেয়ারলোপে লেক ভিউ মার্কিউ হলে নেতা নেত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে বিএনপি নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রবাসী নেতাকর্মীদের। শুভেচ্ছা বিনিময়ের পর বক্তৃতা দেওয়ার সময় দেখা দেয় বিশৃঙ্খলা। নেতাকর্মীদের শান্ত করতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবেদা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু ও যুক্তরাজ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বেগম জিয়া তার বক্তৃতায় বলেন, দেশে গণতন্ত্র নেই। বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেও অভিযোগ করেন তিনি। ভোট কেন্দ্রে যায় না, যেভাবে সেই রহমান কাজ করেছিল, যে কর্মসূচিগুলো নিয়েছিল, অসমাপ্ত কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করবো। তাই আপনাদের সকলের দোয়া, সহযোগিতা, সমর্থন চাইব। তাতে আপনার সেগুলিকে সমর্থন দিলে ইনশাল্লাহ আমরা মনে করি দেশে একটা ব্যাপক পরিবর্তন আসবে। চিকিৎসার জন্য 16 সেপ্টেম্বর লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সময় সংবাদ, যুক্তরাজ্য। রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতেও ছিল ঈদের আমেজ। এ উপলক্ষে প্রতিটি রোগীকে পরিবেশন করা হয়েছে বিশেষ খাবার। অসুস্থ রোগীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন ডাক্তার, নার্স ও কর্মচারীরা। এছাড়াও সার্বক্ষণিক চিকিৎসায় চালু রাখা হয়েছে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রোগীদের পরিবেশনে প্রস্তুত করা হয়েছে বিশেষ খাবার। ঈদে ছুটি মেলেনি এমন কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে রোগীদের খাবার নিজে চেখে এর মান মেপে দেখছেন হাসপাতালের পরিচালক। রোস্টার মেপে 24 ঘন্টা ডিউটি করছেন ডাক্তাররা, এমনটাই জানিয়েছেন তিনি। আমি নিজে এসেছি যে খাবার রোগীদেরকে পরিবেশন করা হবে, সেটা আমি আগে দেখলাম যে খাবারের মানটা কেমন হয়েছে। যে সমস্ত রোগী আমার হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি ওয়ার্ডে আমাদের ডিউটি ডাক্তার ডিউটিতে আছে। আইসিইউ থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়। সহকর্মীরা ঈদের ছুটিতে থাকায় বেশি পরিশ্রমকেও হাসি মুখে মেনে নিয়েছেন তারা। একটু তো সময় দিতেই হয়, এটাই স্বাভাবিক। ঈদ তো বছরের মতো দুইটা ঈদ থাকবে, সেখানে তো আমাদের ডাক্তাররাও তো মানুষ, তাদেরও তো যারা ঈদে বাড়ি গেছেন তাদের তো সেভাবে তারা আশা করি সবাই ঈদ উৎসব করে আসুক। তখন আমরা ঈদ উৎসব তখন করে আসবে, আর আমাদের যখন উৎসব আসবে হিন্দু যে ছেলেমেয়েরা যারা আছে তখন তাদের সময় যাবে, তখন তারা সাপোর্ট দিবে। এদিকে সেবা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন রোগীর স্বজনরা। তবে প্রিয়জনের সাথে ঈদ করতে না পারার বেদনা এড়িয়ে যায়নি তাদের মুখ থেকে। সবসময় যেহেতু বাসায় ঈদ করি বা দেশের বাড়িতে যাই, এবার পেলে ঢাকাতে আছি,
হাসপাতালে যখনই ডাক্তারে ডাকতেছি তখনই ডাক্তার আসতেছে, স্যালাইন দরকার হলে দিতেছে, প্রয়োজনে আসতেছে তারা। যেতে পারতেছে না কোনো আত্মীয় স্বজনের বাসায়, হাসপাতালে রয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারলে সবারই ভালো লাগবে। ইমার্জেন্সি বিভাগের পাশাপাশি সরকারি ঘোষণা অনুযায়ী শনিবার থেকে বহির্বিভাগ চালু হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে হজ পালনের সময় মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে 4 জন বাংলাদেশি। ওই ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি হাজি আহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জের ফিরোজা খানম ও জুলিয়া বেগম, ফেনীর সোনাগাজীর সুলাখালী গ্রামের তাহেরা বেগম ও তার ভাই নুরনবী। স্বজনরা জানিয়েছেন নিহত ফিরোজা খানম সুনামগঞ্জের হাটচন্দ্রা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। চলতি বছর তিনি চাকরি থেকে অবসর নিয়ে বড় ছেলে খন্দকার মাজহারুল ইসলাম সহ একই পরিবারের 8 জন হজে গিয়েছিলেন। বড় ছেলে ফোন করে স্বজনদেরকে জানান মিনায় যাওয়ার সময় তার মা ফিরোজা খানম পদদলিত হয়ে মারা যান। এ সময় একই পরিবারের আরও 4 জন সহ 5 বাংলাদেশি আহত হন। এদিকে মিনায় পদদলিত হয়ে সুনামগঞ্জের হাজিপাড়ার জুলিয়া বেগম এবং ফেনীর সোনাগাজীর সুলাখালী গ্রামের তাহেরা বেগম ও তার ভাই নুরনবী মারা গেছেন বলে জানা গেছে। নিশ্চিত হয়েছি যে আমার আম্মা উনি মারা গেছেন এবং ওনার সাথে আমার বড় ভাই আছেন, উনি আহত হয়েছেন। আরও আমার আত্মীয় স্বজন আছে 4 জন, মোট 4 জনের ওনারা আহত হয়েছেন। সবাই এখন হাসপাতালে আছে। উনি অত্যন্ত পরেজগার ছিলেন। উনি ওই মার কাছে আব্বার কাছে শুনতেন যে আমার পূর্বপুরুষরা সৌদি আরব, তো ছোট থেকেই তার একটা স্বপ্ন ছিল যে সৌদিতে উনি যাবেন এবং উনি হজে যাবেন। সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে 717 হাজির নিহতের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে সৌদি সরকার। এছাড়াও হজের পুরো নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন সৌদি বাদশা। এদিকে মিনায় হাজিদের মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন সহ বিশ্ব নেতারা। ঈদের দিন সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনার পর বৃহস্পতিবার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন সৌদি প্রিন্স এবং হজ কমিটির প্রধান মোহাম্মদ বিন নায়েফ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মর্মান্তিক এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন সৌদি প্রিন্স। মর্মান্তিক এই ঘটনাটি খতিয়ে দেখতে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে দেশের সব ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সৌদি প্রিন্স। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে এবং যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন বাদশাহ সালমানের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও প্রাথমিকভাবে ঘটনার কারণ হিসেবে একই সময়ে মাত্রাতিরিক্ত হাজির চাপ এবং প্রচন্ড গরমকেই দায়ী করেন তিনি। এদিকে এ ঘটনার পর টেলিভিশনে দেয়া এক ভাষণে হজের পুরো নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ঘটনার তদন্ত প্রতিবেদন সাপেক্ষে হাজিদের নিরাপত্তার উন্নয়নে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। হজের পুরো নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। আমি বলতে চাই, সৌদি সরকারের নিরাপত্তা উন্নয়ন পরিকল্পনা একটি চলমান প্রক্রিয়া এবং সুষ্ঠুভাবে হজ পালনের স্বার্থে নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। হজ পালনের সময় পদদলিত হয়ে বিপুল সংখ্যক হাজির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এছাড়াও মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সৌদি আরবে শত শত হাজির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানাচ্ছি। আমার বিশ্বাস নিহতদের পরিবারের সহায়তায় সৌদি সরকারের নেতৃত্বে দ্রুত ও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে এই ঘটনায় আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছি আমি। এদিকে মিনায় হাজিদের মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দারিদ্র্য, অজ্ঞতার সামাজিক কুসংস্কারের কারণে সঠিক পুষ্টিকর খাদ্য পাচ্ছে না এদেশের কিশোরীরা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অপুষ্টির কারণে অধিকাংশ কিশোরী ভুগছে রক্ত স্বল্পতা ও
আয়োডিনের অভাবজনিত নানা সমস্যায়। পুষ্টিবিদরা বলছেন বয়ঃসন্ধিকালে অনেক কন্যা শিশুর বাল্যবিবাহের কারণে ঘটছে মাতৃমৃত্যুর মতো ঘটনা। অপুষ্টির কারণে এই কিশোরীদের কম ওজনের সন্তান প্রসব করার হারও তুলনামূলকভাবে বেশি। বয়ঃসন্ধিকালীন কিশোরীদের পুষ্টিহীনতা নিয়ে দেখুন তাহসিনা জাসির বিশেষ প্রতিবেদন। আমাদের এই কন্যা শিশুরাই আগামী নারী। জাতীয় পুষ্টি কার্যক্রমের সর্বশেষ এক জরিপে দেখা গেছে সঠিক যত্ন ও পরিচর্যার অভাবে এই শিশুদের ৬০ ভাগই কৈশোরে পড়ছে অপুষ্টি ও রক্তস্বল্পতায় আক্রান্ত হয়ে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১১ তথ্য মতে গ্রামের কন্যা শিশুদের অপুষ্টির হার প্রায় ৯০%। এর প্রধান কারণ হিসাবে দারিদ্র্য ও জ্ঞানের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রথম বলবো আমি পভার্টি, খাবার থাকলেও তারা কিনতে পারছে না। ল্যাক অফ নিউট্রিশন নলেজ, দেখা যাচ্ছে ঘরে খাবার থাকলেও খাবারটা কিন্তু যারা ভালনারেবল গ্রুপ তাদের মধ্যে কম দেওয়া হচ্ছে। প্রোটিন জাতীয় খাবার দিতে হবে তাদেরকে, এবং আয়রন ভিটামিন এ সমৃদ্ধ যে শাকসবজিগুলো আছে সেগুলো দিতে হবে, এবং আয়োডিনযুক্ত লবণ অত্যন্ত জরুরি। তাদের যে যত্নের দরকার আছে, বিশেষ খাবারের দরকার আছে, এই জ্ঞানটা পরিবারের গুরুজনরা আছেন তারা আসলে খেয়ালই করেন না। এসব কারণে দেশের কন্যা শিশুরা একটি অপুষ্টি চক্রের মধ্যেই আবর্তিত হতে থাকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শতকরা ৬৬ কন্যা শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হবার আগেই তাদের বিয়ে হয়ে যায়, আর ৬৪ ভাগই কিশোরী অবস্থায় গর্ভধারণ করে। এতে মা ও শিশু উভয়েরই মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। সে একটি কম ওজনের শিশু জন্ম দিল, সেই শিশুটি বাড়ছে অপুষ্টি একটা শিশু হয়ে, সেই শিশু গিয়ে আবার কিশোরী হচ্ছে, সে আবার বাল্যবিবাহ হচ্ছে, সে আবার গর্ভধারণ করছে সেই কিশোরীটা, এবং এইভাবে সাইক্লিক অর্ডারে কিন্তু আমাদের এই অপুষ্টি চক্রটা চলে আসছে। এমনিতে একটা ম্যালনারিশড মায়ের কিন্তু ম্যালনারিশড বাচ্চাই তৈরি হবে এবং তার হেলথ রিস্ক অনেক বেশি থেকে যাবে। রক্তক্ষরণ বেশি হতে পারে, এ কারণে কিন্তু মাতৃমৃত্যু ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। তারা আরো বলেন, সরকারের খাদ্য ও পুষ্টিনীতি অনেকটাই নারী বান্ধব, কাজেই এই নীতিকে সঠিকভাবে বাস্তবায়নের পরামর্শ দেন এই পুষ্টিবিদেরা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। অপুষ্টিতে বিশ্বের নানা প্রান্তে আজ উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বাংলাদেশের মতো ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশেও ঈদের জামাত ও কোরবানির মধ্য দিয়ে পবিত্র উৎসব মুখর হয়ে উঠেছে পরিবেশ। ভারতের নয়াদিল্লি, হায়দ্রাবাদ সহ বিভিন্ন স্থানে মুসলমানরা পরিবারের শিশুদের নিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। হাতে হাত মিলিয়ে ও কোলাকুলি করে ভাগ করে নেন ঈদের আনন্দ। যোগ দেন মুম্বাই ফিল্ম পাড়ার অভিনেতারাও। পাকিস্তানে ঈদুল আজহাকে ত্যাগের উৎসব হিসেবে বিবেচনা করা হয়। ঈদের বড় বড় জামাত অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন স্থানে। তেহরিকি তালিবানের হামলার হুমকি থাকার কারণে সেখানে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেদেশের সরকার। ঈদে কোরবানির জন্য পাকিস্তানিদের প্রিয় পশু তালিকায় রয়েছে গরু, ছাগল, ভেড়া ও ষাঁড়। এদিকে ভিন্ন ভিন্ন ধর্ম ও ভাষার মানুষের সাথে এবারের ঈদ উদযাপন করেন জীবনের স্বপ্ন পূরণের আশায় সিরিয়া থেকে ইউরোপে আসা শরণার্থীরা। দেশের জন্য মাঠে নামবেন বলেই পরিবার ছেড়ে অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলাররা ঈদ উদযাপন করছেন বাফুফের একাডেমিতে। এফসি অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের সময় ঘনিয়ে আসায় বাংলার যুবাদের লক্ষ্য এখন চূড়ান্ত পর্ব নিশ্চিত করা, আর তা অর্জন হলেই নাকি তাদের এই ত্যাগ সার্থক হবে, এমনটাই জানালেন যুবা টাইগাররা। পরিবারের সদস্য ও বন্ধুরা কাছে না থাকলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অন্যকে বেছে নিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ফুটবলাররা। যেখানে কেউ ঈদ উদযাপন করছেন গানের তালে সতীর্থদের সাথে নেচে গেয়ে ছবি তোলার মাধ্যমে, আবার কেউ দূরে থাকা প্রিয়জনদের সাথে মোবাইল ফোনে ভিডিও কলিং এর মাধ্যমে।
এর আগে বাফুফে একাডেমি টার্ফে আয়োজিত ঈদের নামাজে অংশ নেন এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের অনুশীলন ক্যাম্পে থাকা যুবারা। নামাজ শেষে বাফুফেতে ফিরে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে ঈদে পরিবার ও বন্ধুদের কাছে থাকতে না পারলেও একাডেমিতে সবার সাথে আনন্দে আছেন বলে জানিয়েছেন সবাই। তো এটা যে খারাপ আছে তা না, এখানে অনেক মজা করতেছি। একটু আগে আমরা সবাই মিলে ডান্স করছি, এখানে একটু পর গরু কাটবো আমরা। একটু খারাপ লাগবে প্রথমত, কিন্তু এখন যেহেতু আমি খেলাধুলাতে আসছি, আমাদের খেলাও কাছে, এই জন্য সবাইকে মিলে নিয়ে একসাথেই ঈদ কাটাচ্ছি, খুব ভালো লাগতেছে। এটাও আমাদের একটা ফ্যামিলি, সবাই একসঙ্গে ঈদ করতেছে প্রথম, এটাও একটা আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স। তো সামনে আমাদের খেলা, তো ঈদ করতে পারে না এটা ভেবে এখন আমাদের মাঠে ভালো খেলতে হবে। এদিকে দলের সদস্যদের সার্বিক প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন সহকারী কোচ, তাই ভালো ফলাফলের ব্যাপারেও বেশ আশাবাদী তিনি। আমাদের ছেলেরা প্রচুর হার্ড ওয়ার্ক করছে, তো আমার মনে হয় যে এবার আমরা ভালো করব। বিশেষ করে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমরা এগোতে চেষ্টা করব। আমাদের ফার্স্ট ম্যাচ ভুটান, পরের ম্যাচ 4 তারিখে শ্রীলঙ্কা, তারপরে 6 তারিখে উজবেকিস্তান। সবার প্রত্যাশা অনূর্ধ্ব 16 দল যা করতে পারেনি সেই এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে তা করে দেখাবে বাংলার যুবারা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর ধোলাইখালের একটি মাঠ থেকে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করছেন দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার শরীফুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শরীফুল, ঠিক এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সাইদ খোকন তিনি আসছেন আসলে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধনের জন্য। তো সেই ক্ষেত্রে আসলে তিনি দেখছেন কিভাবে আসলে এবং নির্দেশনা দিচ্ছেন যেন এগুলো খুব দ্রুত সরানো যায়। এবং আপনি জানেন যে হয়তো এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কাজ সম্পন্ন করার জন্য প্রায় 1 লাখ পলিথিন বিতরণ করা হচ্ছে, যার মধ্যে দিয়ে আসলে এগুলা নির্দিষ্ট স্থানে ফেলবে, নির্দিষ্ট স্থানে দিচ্ছে। তো মাত্র মাননীয় মেয়র উদ্বোধন করলেন, তো হয়তো মানে সর্বশেষ এরপরে যখন মানে আমি থাকবো, যখন সবকিছু থাকবে তখন দেখানো হবে। সবাই একসাথে করবে, সবাই একসাথে। তো মাননীয় মেয়র আসলে মানে উদ্বোধন করার পরে এখন আসলে বিভিন্ন কাজগুলো বন্টন করছেন। তো আমরা আসলে এরপরে যখন বিস্তারিত পরে আবার জানানোর জন্য আমি আছি। দর্শক, রাজধানী ধোলাইখালের একটি মাঠ থেকে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেছেন দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। আর সেখান থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন, দেশ ও জাতির মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহের প্রধান জামাতে দোয়া, আত্মত্যাগের মহিমায় পশু কোরবানি। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন আড়তদাররা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেনার অভিযোগ। কোরবানির বর্জ্যে রাজধানীর অলিগলি সহ প্রধান সড়কের বেহাল দশা, সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। নাশকতার জন্য দায়ীরা জনগণের শত্রু, নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। এবং লন্ডনের নেতাকর্মীদের সঙ্গে বেগম জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।